স্বাগত BDVS24.com এ। সাথে আছি আমি মোস্তফা কামাল। দুপুরের আয়োজনে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির পর নেতানিয়াহুর সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। শহীদুল আলম দেশে ফিরলেন, বললেন গাজাবাসী এখনো মুক্ত হয়নি। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, জামাত ও এনসিপি, আছে ভাবনাও। কিভাবে ফিরছে গাজাবাসী, কি বলছে তারা? ওসমানী উদ্যান, ঢাকার ফুসফুসে আবার স্থাপনা। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়ায় ইসরায়েলি সমাজে প্রায় একই রকম আনন্দের প্রকাশ দেখা গেছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলায় যারা বন্দী হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা চুক্তি ঘোষণার পর তেল আবিবে উল্লাস করেছেন। তবে গাজায় 2 বছরের যুদ্ধ ইসরায়েলি সমাজে ফাটল ধরিয়েছে। গাজায় গণহত্যার বিরোধিতাকারী ইসরায়েলিরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে এবং তারা এক প্রকার সমাজচ্যুত। অন্যদিকে এই যুদ্ধকে সমর্থনকারীরা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান নিন্দার ঝড় ওঠায় বেশ ক্ষুব্ধ। বার্লিন থেকে ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক নিমরোড প্লাসেনবার্গ বলেন, যুদ্ধবিরতির খবরটা পাওয়ার পর আমি কেঁদে ফেলেছিলাম। এটা সত্যিই বিশাল ঘটনা। এটা ইসরায়েল জুড়ে এমন এক আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে যেন মানুষ চাপমুক্ত হচ্ছে। এটা বিশাল এক স্বস্তি। সাবধানী ও আশাবাদ নেতানিয়াহুকে নিয়ে সন্দেহ। কারো কারো কাছে যুদ্ধবিরতির খবরটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। অনেকের উদ্বেগ চুক্তিটি শেষ পর্যন্ত ভেঙে যেতে পারে, যেমনটা এই বছরের শুরুতে একটি চুক্তি বাতিল হয়ে গিয়েছিল। বামপন্থী হাদাস তাআল পার্টির সংসদ সদস্য আইদা তৌমা সুলেইমান বলেন, সবাই খুশি। 2 বছর ধরে আমরা এর জন্য আহ্বান জানিয়েছিলাম। আমি গাজার ভিডিও দেখেছি, তেল আবিবের টেলিভিশনগুলিতে জিম্মিদের পরিবারদের দেখছি, সবাই খুশি। তবে তিনি সতর্ক করে যোগ করেন, এখনো সতর্কতা আছে, এমন একটা অনুভূতি কাজ করছে যে কেউ না কেউ কোথাও না কোথাও থেকে আবার যুদ্ধ ফিরে যাওয়ার অজুহাত খুঁজে নেবে। মানুষ এই সরকারকে বিশ্বাস করে না, শুধু গাজায় নয়, ইসরায়েলেও নয়। এই সন্দেহের একটি বড় অংশ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে। তিনি এর আগে বারবার যুদ্ধ শেষ করার আহ্বান। তার রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্দীদের পরিবার পক্ষ থেকে অভিযোগ ছিল যে তিনি নিজের রাজনৈতিক স্বার্থে তার জোট ধরে রাখার জন্য সংঘাতকে দীর্ঘায়িত করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এমনটা ইঙ্গিত করেছিলেন। আজকের এই যুদ্ধবিরতি সেই সন্দেহ দূর করতে পারেনি। নেতানিয়াহু এখনো তার দীর্ঘদিনের দুর্নীতির মামলার রায়, 7 অক্টোবরের হামলার আগে তার ব্যর্থতা নিয়ে তদন্ত, পাশাপাশি তার সরকারি জোটের গুরুত্বপূর্ণ অংশ অতি অর্থোডক্স সম্প্রদায়ের সামরিক নিয়োগের বিতর্ক, এই সবকিছুর মুখোমুখি হওয়ার অপেক্ষা আছেন। গাজায় যুদ্ধ চলার সময় এই ইস্যুগুলো পেছনে পড়ে গিয়েছিল, কিন্তু গাজায় যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি পাল্টে যাবে। তবে আগামী বছরের মধ্যে তার আগেও নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় নেতানিয়াহু তার কিছু সাফল্য তুলে ধরতে পারেন। বিশেষত বৃহত্তর অঞ্চলে ইরান সমর্থিত প্রতিরোধী শক্তিকে দুর্বল করার ক্ষেত্রে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো গত জুনে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধ এবং গত বছর লেবাননে হিজবুল্লাহর গোষ্ঠীর নেতৃত্বে বড় অংশকে নির্মূল করা। নেতানিয়াহু সাবেক সহকারী ও রাজনৈতিক জরিপকারী মিশেল বারাক আল জাজিরাকে পশ্চিম জেরুজালেম থেকে বলেন, নেতানিয়াহু এটাকে বিজয় হিসেবে তুলে ধরবেন। তিনি বলতে পারবেন যে যুদ্ধের শুরুতে তিনি যা যা চেয়েছিলেন তার সবকিছু অর্জন করেছেন। তিনি বন্দীদের ফিরিয়ে এনেছেন, হামাসকে ধ্বংস করেছেন। এর পাশাপাশি তিনি দাবি করেন যে এই সুযোগ ব্যবহার করে তিনি হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করেছেন, ইরানকে দুর্বল করেছেন এবং সিরিয়ার শাসনের পতন দেখছেন। তিনি মধ্যপ্রাচ্যকে পুনর্গঠিত করেছেন এবং ইসরায়েলের মুখোমুখি প্রধান হুমকিগুলোর প্রায় সবকটি সরিয়ে দিয়েছেন বলে দাবি করেন। নেতানিয়াহুর উগ্র ডানপন্থী জোটের অন্যরা অবশ্য এই চুক্তির বিরোধিতা করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির যুদ্ধবিরতির প্রতি বৈরী মনোভাব দেখিয়েছেন এবং সরকার থেকে বেরিয়ে যাবেন বলে দিয়েছেন। তবে বিরোধী দল চুক্তি সংরক্ষিত করার জন্য সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া ডানপন্থীরা
চুক্তি বিরোধী অবস্থান কতটা ধরে রাখতে পারবে তা স্পষ্ট নয়। ট্রাম্পের হাত, যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি জনতা নেতানিয়াহুকে কতটা কৃতিত্ব দেবে নাকি ট্রাম্পকে তা স্পষ্ট নয়। গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র ছিল। ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অব ওয়ার প্রজেক্টের এক সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রই মূলত গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং অঞ্চল জুড়ে তার হামলাগুলোর অর্থায়ন করছে। তবে অনেক ইসরায়েলি মনে করেন কাতারে হামাস ও নেতাদের উপর ইসরায়েলের ব্যর্থ হামলা এবং আরব রাষ্ট্রগুলির ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া মার্কিন প্রশাসনের অগ্রাধিকারকে পরিবর্তন করছে এবং শেষ পর্যন্ত ট্রাম্প নেতানিয়াহুকে চুক্তিতে সম্মত হতে ও যুদ্ধ শেষ করার কথা বলতে বাধ্য করেছে। ফ্লাসেনবার্গ বলেন, আমি মনে করি ট্রাম্প তুরস্ক ও কাতারের মতো মুসলিম ও আরব রাষ্ট্রগুলোর জোটের সাথে মিলে সম্ভবত ইসরায়েলি সরকারকে বাধ্য করতে সফল হয়েছেন। এটা আরও আগেই অর্জন করা যেত, যা থেকে বোঝা যায় ট্রাম্পই এটি ছাপিয়ে দিয়েছেন। ভবিষ্যৎ অনিশ্চিত। তৌমা সুলেইমান এই শিথিলভাবে লিখিত যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় নিয়ে বলেন, নেতানিয়াহুকে প্রথম পর্যায়টি শেষ করতে হবে, আমরা সেটা জানি, তবে দ্বিতীয় পর্যায় সম্পর্কে আমাদের এখনো অনেক কিছু অজানা। তিনি আরো বলেন, সেটা এখনো আলোচনার বিষয় এবং ইসরায়েলের পক্ষে সেই সমালোচনা এমন একটি সরকার দ্বারা পরিচালিত হবে যা সম্ভবত আবার যুদ্ধ শুরু হইতে চাইছে। তবে যুদ্ধবিরতির আলোচনার জন্য বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জেরেড কুশনারকে পাঠানো এক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে পুনরায় বিরুদ্ধে যাওয়ার যেকোনো প্রচেষ্টা কঠিন হবে। বারাক বলেন, এটা এতদিন চলবে তা ট্রাম্পের উপর নির্ভর করে। তিনি দেখিয়েছেন যে নিয়ম নীতির তোয়াক্কা না করে তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত, কারণ তিনি নতুন নিয়ম দিয়ে নিজের খেলায় নিয়ম তৈরি করেন। বারাক আরো বলেন, ইসরায়েল সবসময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র, কিন্তু ট্রাম্প বিশেষভাবে গুরুত্বপূর্ণ মিত্র এমনকি সাধারণভাবে বিদেশি মিত্রদের নিয়ে চিন্তা করেন কিনা তা আর স্পষ্ট নয়। তিনি শান্তি চান আর নেতানিয়াহু তা জানেন। তিনি জানেন যে ট্রাম্প সত্যিই তাকে ছেড়ে চলে যেতে পারেন এবং সেটা হবে একটি বিপর্যয়। সাইমন স্কিপম্যান কর্ডাল, তিউনিসিয়ার সাংবাদিক ও আল জাজিরার কলাম লেখক। শহীদুল আলম দেশে ফিরলেন, বললেন গাজাবাসী এখনো মুক্ত হয়নি। শহীদুল আলম রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে শহীদুল আলম বলেন, বাংলাদেশের মানুষ ভালোবাসা আমাকে ঘিরে আসার সুযোগ করে দিয়েছে। মনে রাখতে হবে যে গাজার মানুষ এখনো মুক্ত হয়নি। গাজার মানুষ এখনো আক্রান্ত হচ্ছে, তাদের উপর এখনো নির্যাতন চলছে। আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। ড্রিকের ফেসবুক পেজে শহীদুল আলমের এই বক্তব্য স্পষ্ট পোস্ট করা হয়েছে। মুক্ত হয়ে দেশে ফিরে আসতে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ ও তুরস্কের সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের মতো আরো হাজার ফ্লোটিলা যাওয়া দরকার, যত দিন না ফিলিস্তিন স্বাধীন হয়। ফিলিস্তিনি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে বলে জানান শহীদুল আলম। শহীদুল আলমকে বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও মানবাধিকার কর্মী রেহনুমা আহমেদ, জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব, আলোকচিত্রী ও গবেষক মুনেম ওয়াসিফ সহ অনেকে। শহীদুল আলমের দেশে ফেরার ছবি আজ শনিবার সকাল ৭টার দিকে স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠান ড্রিক-এর ফেসবুক পেজে পোস্ট করা হয়। ড্রিক-এর ইনোভেশন ম্যানেজার রাহাত খানও শহীদুল আলমের দেশে ফেরার বিষয়টি জানান। পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফেসবুক পেজেও শহীদুল আলমের দেশে ফেরার ছবি প্রকাশিত হয়। জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, জামাত ও এনসিপি, আছেন ভাবনাও। গণভোটের কর্মসূচি নিয়ে মতবিরোধ থাকলেও জুলাই সনদে দলগুলোর পক্ষে কারা সই করবে সেটা চূড়ান্ত করা হয়েছে। কোন দলের কারা সই করবে? বিএনপির পক্ষ থেকে ফখরুল ইসলাম ও সালাউদ্দিন আহমেদ, জামাতের পক্ষে ডক্টর তাহের ও গোলাম মিয়া পরোয়ার, এনসিপির পক্ষে নাহিদ ইসলাম ও আখতার হোসেন। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময়সূচি নিয়ে মতবিরোধ থাকলেও সনদে সইয়ের জন্য প্রস্তুত নিয়েছে বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। সনদে কারা সই করবেন সেটিও দলগুলো ঠিক করে রেখেছে। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর একাধিক নেতা জানিয়েছে তারা জুলাই সনদ
2025-এর চূড়ান্ত কপি দেখে তারপরে পরেই সইয়ে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিএনপি সূত্র জানিয়েছে, দলটি জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত। দলের পক্ষে দুজন নেতা স্বাক্ষর করবেন। তারা হলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির পক্ষে নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। দলের স্থায়ী কমিটি তাদের মনোনয়ন চূড়ান্ত করে আরও আগেই নাম পাঠিয়েছে ঐক্যমত্য কমিশনে। বিএনপি নেতাদের মতে জুলাই সনদ ও সংবিধান এবং রাষ্ট্র সংস্কারের নতুন ভিত্তি তৈরি করবে। গণভোটের সময় নিয়ে তারা বাস্তবসম্মত পন্থা ঐকমত্য চান। দলের নেতারা মনে করেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হলে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল বিডিনিউজকে বলেন, আমরা যে প্রস্তাব দিয়েছি জাতীয় নির্বাচনের দিনই গণভোট, এর চেয়ে সহজ ও ভারসাম্যপূর্ণ অন্তর্বর্তীমূলক আর কিছু হতে পারে না। এর সঙ্গে প্রায় সবাই একমত। বিএনপি নেতাদের মতে, জুলাই সনদ সংবিধান ও রাষ্ট্র সংস্কারের নতুন ভিত্তি তৈরি করবে। গণভোটের সময় নিয়ে তারা বাস্তবসম্মত পন্থা ঐকমত্য চান। দলের নেতারা মনে করেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোট হলে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। সতর্ক অবস্থানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সনদে স্বাক্ষরের জন্য শীর্ষ দুই নেতার নাম ঠিক করা হয়েছে। তারা হলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঐকমত্য কমিশনের আলোচনায় জামাতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন। জামাত বলছে, জুলাই সনদ ঘোষণাপত্রে তাদের দাবিগুলো উপেক্ষিত হওয়ার অভিজ্ঞতা থেকে জামাত এবার অনেক বেশি সতর্ক। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিডিনিউজকে বলেন, জুলাই সনদে কিভাবে ভিন্নমতগুলো স্থান পাচ্ছে, গণভোটের রূপ ও সময় কিভাবে নির্ধারিত হচ্ছে, এসব বিষয় জানার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। জামাত সংসদের উভয় পক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে তারা সনদে কিভাবে প্রতিফলন ঘটবে তা দেখতে চায়। শিগগিরই দলের শীর্ষ পর্যায়ের নেতারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিডিনিউজকে বলেন, জুলাই সনদে কি আছে তা আগে দেখে তারপরে আমরা স্বাক্ষর করব। জুলাই ঘোষণাপত্রে তাদের দাবিগুলো উপেক্ষিত হওয়ার অভিজ্ঞতা থেকে জামাত এবার অনেক বেশি সতর্ক। এনসিপি ও অন্যান্য দলের প্রস্তুতি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি স্বাক্ষরের জন্য নিজেদের প্রতিনিধিদের নাম ঠিক করে রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তারা হলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এনসিপির প্রতিনিধিত্ব করেছেন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রশিদ। তিনি বিডিনিউজকে বলেন, জুলাই সনদের চূড়ান্ত কপি এখনো আমরা পাইনি। পাশাপাশি এটি বাস্তবায়নের প্রক্রিয়া এখনো জানানো হয়নি। ঐক্যমত্য কমিশন কি সিদ্ধান্ত নেয় তার উপর ভিত্তি করে এনসিপি এ বিষয়ে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। যদি এনসিপি সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন। এনসিপি পাশাপাশি নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবি পার্টি সনদে স্বাক্ষরের প্রস্তুতি নিয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও সাধারণ সম্পাদক আবুল হাসান রুবেল এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ সনদে স্বাক্ষর করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানা গেছে। জুনায়েদ সাকি বিডিনিউজকে বলেন, আমাদের নাম পাঠানো হয়েছে, তবে সনদ হাতে পাওয়ার পরে আমরা স্বাক্ষরের চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যদি এনসিপি সনদে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন। 15 অক্টোবর সনদ স্বাক্ষর। 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস ওই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন বলে জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে। তবে সনদ স্বাক্ষরের তারিখ নির্ধারিত হলেও সনদ বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। 1 বছর ধরে আলোচনায় থাকা সংবিধান ও রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাবের পরামর্শ
সারমর্ম হচ্ছে এই জুলাই জাতীয় সনদ। জনগণের সম্মতিক্রমে সনদকে বৈধ করার উদ্দেশ্যে গণভোট আয়োজনের বিষয়ে দলগুলো একমত হলেও কবে এবং কিভাবে গণভোট হবে তা নিয়ে প্রধান দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। বিএনপিও তার মিত্ররা জাতীয় নির্বাচনের দিনই গণভোটের অনুষ্ঠানের পক্ষে। তাদের মতে একই দিনে গণভোট হলে সময় ও অর্থ প্রশাসনিক ব্যয় কমবে। অন্যদিকে জামায়াত, এনসিপি সহ আরও কয়েকটি দল মনে করেন নির্বাচনের আগে গণভোট হলে জনগণের মনোযোগ ও অংশগ্রহণ বেশি থাকবে। জুলাই সনদ স্বাক্ষরিত হবে 15 অক্টোবর। জামায়াতের মতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এর ফলে যে উদ্দেশ্যে গণভোট, যা জাতীয় নির্বাচনের কোলাহলে গুরুত্ব হারাবে। অন্যদিকে বিএনপির নেতাদের আশঙ্কা, আগে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিলে জাতীয় নির্বাচনের সময়সূচি বিলম্বিত করার অজুহাত তৈরি হতে পারে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী ১-২ দিনের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত খসড়া হাতে আসবে। তখনই দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। সব পক্ষের লক্ষ্য এখন একটাই, জুলাই সনদ যেন রাজনৈতিক ঐকমত্যের প্রতীক হয়ে রাষ্ট্র সংস্কারের নতুন অধ্যায়ের সূচনা করে। তবে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে সমঝোতা না হলে সেই ঐকমত্যের রূপ কতটা দৃঢ় হবে, সেটাই এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। কিভাবে ফিরছে গাজাবাসী, কি বলছে তারা? গাজায় গতকাল শুক্রবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ২ বছর আগে শুরু হওয়া এই যুদ্ধে প্রাণ বাঁচাতে ফিলিস্তিনিদের নিজেদের বাড়িঘর ছেড়ে একাধিকবার পালাতে হয়েছে। গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয়েছে। নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করা ফিলিস্তিনিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ আল্লাহকে ধন্যবাদ দিয়েছেন, কেউ যুদ্ধ সত্যি থেমেছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। গাজা উপত্যকায় নিজেদের বাড়ির পথে যাত্রা করা কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে এ নিয়ে কথা বলেছে সংবাদ সংস্থা এএফপি। গাজার দক্ষিণের শহর খান ইউনুসের বাসিন্দা আমির আবু ইয়াদে বলেন, এই অবস্থার জন্য আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, যদিও আমরা ক্ষতবিক্ষত ও বেদনাক্রান্ত হয়ে নিজ নিজ এলাকায়। ৩৯ বছর বয়সী মোহাম্মদ মুর্তজার বাড়ি গাজা নগরীতে। তিনি বলেন, আমি সবসময় এই প্রার্থনা করতাম, আমি গাজা নগরীতে আমার বাড়িতে ফিরে যেন দেখি আমার বাড়িঘর ঠিক আছে, গুড়িয়ে যায়নি। এখন মুর্তজার একমাত্র প্রত্যাশা, এই যুদ্ধ যেন চূড়ান্তভাবে শেষ হয়। তিনি বলেন, আমরা শুধু চাই যুদ্ধটা চিরতরে শেষ হোক, আমাদের যেন আর কোনোদিন পালাতে না হয়। গাজা যুদ্ধের শুরু থেকেই বাড়িঘর ছেড়ে ছিলেন আরিজ আবু সায়েদা। ৫৩ বছর বয়সী এই নারী শেষ পর্যন্ত বাড়ির পথে রওনা হয়েছেন। আবু সাদায়েহ বলেন, এই যুদ্ধবিরতি এবং শান্তি পেরে আমি খুশি, যদিও আমি এমন এক মা যে যুদ্ধে নিজের এক ছেলে এবং এক মেয়েকে হারিয়েছি। তাদের জন্য আমার খুব কষ্ট হয়। তারপরও এই যুদ্ধবিরতি আনন্দ ফিরিয়েছে, আমরা আমাদের বাড়িতে ফিরছি। মিশরের পর্যটন শহর শারম আল শেখে গত বুধবার হামাস ও ইসরায়েলের এই যুদ্ধবিরতিতে রাজি হয়। দীর্ঘ বৈঠক শেষে গতকাল শুক্রবার ভোরে চুক্তিটি অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। পরে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, গতকাল শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের ২৪ ঘণ্টার মধ্যে গাজার নির্দিষ্ট এলাকা পর্যন্ত সামরিক বাহিনীর অবস্থান সরিয়ে নেবে ইসরায়েল। আর ৭২ ঘণ্টা অর্থাৎ আগামী সোমবার দুপুর নাগাদ গাজা এখনো বন্দী জীবিত সব জিম্মিকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেবে হামাস। এরপর ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে ফিরিয়ে দেওয়া হবে। গাজার সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি যে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করে, এই যুদ্ধবিরতিকে তার প্রথম ধাপ বলা হচ্ছে। এই পরিকল্পনা নিয়ে গত সোমবার থেকে মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছিল। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন ও আলোচনায় যোগ দিয়েছিল। বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সরকার ও ইসরায়েলি হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজার কিছু অঞ্চল থেকে আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। অনলাইনে বিভিন্ন ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, হাজার হাজার ফিলিস্তিনি গাজার উত্তর দিকে যাচ্ছে। গত কয়েক মাসে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে ব্যাপকভাবে বোমাবর্ষণ করেছে। চুক্তির শর্ত অনুযায়ী ত্রাণবাহী ট্রাকগুলো কোনো বাধা ছাড়াই গাজায় প্রবেশ করতে পারবে।
শুক্রবার থেকে প্রতিদিন প্রায় ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজা প্রবেশ করার কথা, তবে বাস্তবে তা হচ্ছে কিনা তা স্পষ্ট নয়। ওসমানী উদ্যান, ঢাকার ফুসফুসে আবার স্থাপনা। রাজধানী ঢাকার ব্যস্ত এলাকায় গুলিস্তানের পাশে এক টুকরো সবুজ নিয়ে আছে ওসমানী উদ্যান। উন্নয়নের জন্য সেখানে একটি প্রকল্পের কাজ চলছে, যা নিয়ে আপত্তি রয়েছে পরিবেশবাদীদের। তার মধ্যে এখনো আরেকটি স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা পরিবেশবাদীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। ওসমানী উদ্যানকে ঢাকার ফুসফুসও বলা হয়। সেখানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পের আওতায় নানা অবকাঠামো নির্মাণ করা হয়েছিল, যা এখনো অসমাপ্ত। ফলে উদ্যানটি পরিণত হয়েছে কংক্রিট এবং জঞ্জালের। অন্তর্বর্তী সরকারের আমলে এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় জুলাই গণ অভ্যুত্থান শহীদদের স্মরণে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে। এতে ব্যয় হবে ৪৬ কোটি টাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি বিডিনিউজকে বলেন, স্থানীয় সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওসমানী উদ্যানে এর নকশা প্রণয়নের কাজ চলছে। নকশা চূড়ান্ত হলে মন্ত্রণালয়ের অনুমোদনের পর স্তম্ভ নির্মাণের কাজ শুরু হবে। উপদেষ্টা আরও বলেন, আমাদের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ও ব্যক্তিকে স্মরণে রাখার জন্য বড় সব পার্কে বিভিন্ন স্থাপনা আছে, যেমন সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ার ও স্বাধীনতা জাদুঘর, জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানের সমাধি ও মিনার আছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বর্তমান উন্নয়ন পরিকল্পনায় যে স্থানটি শিশুদের খেলার জায়গা হিসেবে ঠিক হয়েছে, সেই স্থানে স্মৃতিস্তম্ভ উদ্যান নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৩ আগস্ট জায়গাটি নির্মাণকারী ঠিকাদারকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ঠিকাদার ইতিমধ্যে পাইলিং স্থাপনা নির্মাণের জন্য মাটি ভিত্তি স্থাপন প্রক্রিয়া শুরু করা হয়। সরেজমিনে গত ১৬ সেপ্টেম্বর ওসমানী উদ্যানে পাইলিংয়ের কাজ করতে দেখা গেছে। পাশাপাশি নির্মাণ কাজের জন্য নির্মাণ সামগ্রীও নেওয়া হয়েছিল। গতকাল শুক্রবার জানা যায়, পাইলিংয়ের জন্য ২১ দিন বিরতি দিতে হয়। সেই বিরতি চলছে। আগামীকাল রোববার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র বলছে, জুলাই স্মৃতিস্তম্ভের উচ্চতা হবে ৯০ ফুট। এতে ব্রোঞ্জ ধাতুর উপরে জুলাই শহীদদের নাম খোদাই করা থাকবে। স্তম্ভের পাদদেশে গোলাকার আকৃতির একটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে। পাদদেশের অর্ধগোলাকার অংশে ব্রিটিশ আমল হতে ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছিল, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংবলিত ভাস্কর্য থাকবে। ওসমানী উদ্যানের প্রবেশপথে ২৪ ইংরেজি অক্ষরের অনুরূপ আকৃতি ফটক নির্মাণ করা হবে। পাশাপাশি নির্মাণ করা হবে স্তম্ভের পাদদেশে ঘিরে হাঁটা পথ। ঢাকার ফুসফুস। বাংলাদেশ সচিবালয় ও ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের নগর ভবনের মাঝে থাকা ওসমানী উদ্যানের আয়তন ২১.৮৫ একর। এতে অসংখ্য গাছ ও ২টি জলাশয় রয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর নামে উদ্যানের নামকরণ করা হয়। ওসমানী উদ্যান রক্ষায় অতীতে কয়েক দফা আন্দোলন হয়েছে। ১৯৯৭ সালে ওসমানী উদ্যানের জমিতে ন্যাম সম্মেলন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছিল তৎকালীন আওয়ামী সরকার। এতে কাটা পড়ত গাছ। এখন ১১,০০০ গাছ রক্ষা আন্দোলনে যুক্ত ছিলেন কবি শামসুর রহমান, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী সহ অনেকে। ওসমানী উদ্যানকে পুরান ঢাকার ফুসফুস বলা হয়েছিল ১৯৯৭ সালের আন্দোলনই থেকেই। প্রতিবাদের মুখে ওসমানী উদ্যানে ন্যাম সম্মেলন কেন্দ্র করার চিন্তাটি তৎকালীন সরকার বাদ দেয়। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে উদ্যানের জমির মালিকানা দাবি করে এক ব্যক্তি। একটি ৫ তারকা হোটেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেজন্য রাতের বেলা গাছ কাটা হয়েছিল। সেটা এখন প্রতিহত করেন আন্দোলনকারীরা। দক্ষিণ সিটির তখনকার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন গোসা নিবারণী পার্ক নাম দিয়ে ২০১৭ সালে ওসমানী উদ্যানে ১০৮ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ শুরু করেন। তখন কাজ দেওয়া নিয়ে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছিল। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে, তা আর শেষ হয়নি এখনো। ফলে নগরবাসী ৭ বছর ধরে এই উদ্যান ব্যবহার করা থেকে বঞ্চিত হচ্ছে। উদ্যানের ভেতরে পড়ে আছে অসমাপ্ত নানা স্থাপনা। সাঈদ খোকনের সময় উদ্যানের ভেতরে এত কংক্রিটের স্থাপনা নির্মাণ নিয়ে সমালোচনা হয়েছিল, নকশা নিয়ে প্রশ্ন উঠেছিল, যা বলা হয়েছিল একটি
উদ্যানের ভেতরে কেন এত কংক্রিটের স্থাপনা, এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই পার্কের উন্নয়ন কাজের পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে স্বায়ত্তশাসিত নতুন স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠানের কর্ণধার স্থপতি রফিক আজম বিডিবিএসকে বলেন, ইমারত নির্মাণ বিধিমালায় যা আছে যে পার্কের মধ্যে ১৬ ফুটের উঁচু কোনো স্থাপনা তৈরি করা যাবে না, পুরো পার্কের আয়তনের ৫% স্থাপনা তৈরি করা যাবে। ইতিমধ্যে এই উদ্যানে ৫% নির্মাণ স্থাপনা নিয়ে হয়ে গেছে। আইন অনুযায়ী এখানে নতুন কোনো স্থাপনা নির্মাণ করার সুযোগ নেই, তবে রাষ্ট্রীয় কাজে জরুরি ভিত্তিতে আরও স্থাপনা তৈরি করতে হলে জনগণের মতামত নিতে হবে, এ নিয়ে শুনানি করতে হবে। স্মৃতিস্তম্ভ না করে উদ্যানের ভেতরে নির্মিতব্য একটি ভবনে জুলাই-আগস্টের স্মৃতি সংরক্ষণের জাদুঘর করার পরামর্শ দিয়ে রফিকুল আজম বলেন, পার্কের পশ্চিম পার্শ্বে নির্মিত অর্ধেক মাটির নিচে থাকা ভবনে একটি নগর জাদুঘর হওয়ার কথা ছিল। এরই মধ্যে সেখানে অবকাঠামো নির্মাণ হলেও অর্থ সংকটের কারণে সেই জায়গা ফাঁকা আছে। সরকার চাইলে সেখানে বড় পরিসরে জুলাই-আগস্ট বিপ্লবীদের জাদুঘর করতে পারে। নগর জাদুঘরটি প্রায় ১০,০০০ বর্গফুট জায়গা জুড়ে হচ্ছে। সেটি ব্যবহার করলে নতুন করে অবকাঠামো নির্মাণ করে আর টাকা খরচ করতে হবে না। অবশিষ্ট অংশটুকু হারিয়ে যাবে। নগর ও পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবেশবিদরা বলছেন, বিধি অনুযায়ী যেখানে পার্কের ৫% স্থান জুড়ে অবকাঠামো তৈরি করা যায়, ওসমানী উদ্যানে এরই মধ্যে তার চেয়ে বেশি অংশ জুড়ে অবকাঠামো তৈরি হয়েছিল। সেখানে নতুন অবকাঠামো করলে উদ্যানের অবশিষ্ট অংশ হারিয়ে যাবে। নগর পরিকল্পনাবিদ সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক আদিল মোহাম্মদ খান বিডিবিএসকে বলেন, পৃথিবী জুড়ে পরিকল্পনা প্রণয়নের চর্চায় পার্ক উদ্যানের অবকাঠামো তৈরি করতে হলে তা জনসম্মুখে প্রথমে উপস্থাপন করতে হয়। জনগণ ও পেশাজীবীদের মতামত সাপেক্ষে নকশা চূড়ান্ত পরে বাস্তবায়নে যেতে হয়। বিগত সময়ে বাংলাদেশে এই চর্চা করা হয়নি। ভয়ংকরভাবে কংক্রিটের ব্যবহার করার কারণে ওসমানী উদ্যানের চরিত্র হারিয়ে গেছে। সেখানে নতুন অবকাঠামো করলে অবশিষ্ট অংশ হারিয়ে যাবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন নির্বাহী কমিটির সদস্য বাফা এবং আদি ঢাকাবাসী ফোরাম নামের একটি সংগঠনের সদস্য সচিব জাভেদ জাহান ওসমানী উদ্যান রক্ষার আন্দোলনে যুক্ত ছিলেন। তিনি বিডিবিএসকে বলেন, কোনো পার্ক ও উদ্যানের মধ্যে কংক্রিটের স্থায়ী স্থাপনা করা গ্রহণযোগ্য নয়। জুলাই স্মৃতিস্তম্ভ করার জন্য আরও অনেক জায়গা খুঁজে পাওয়া যেত। ঢাকার বিভিন্ন উদ্যান ও পার্কে স্থাপনা করার বিষয়ে জাভেদ জাহান বলেন, অতীতে কী হয়েছে সেটা উদাহরণ হওয়া উচিত নয়। জুলাই এত মানুষ প্রাণ দিয়েছে তোর পরিবর্তনের জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিডিবি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।